বাংলাদেশে গ্রেনেড হামলা মামলায় বেকসুর খালাস। বাংলাদেশে গ্রেনেড হামলা মামলায় বেকসুর খালাস কে? খালাস খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। দেশের বাইরে বহুদিন দেশে ফিরতে চায় না এবং এই মুহূর্তেও দেশে ফেরা হচ্ছিল না, তার পক্ষে সম্ভব হচ্ছিল না, কিন্তু এবার তো বেকসুর খালাস। এবার তো বেকসুর খালাস, আর তো কোনো চিন্তা নেই। গ্রেনেড হামলায় তারেক রহমান সহ অন্যান্য অভিযুক্তদের বেকসুর খালাস করলো বাংলাদেশ হাইকোর্ট। আইনজীবী কি বলছেন শুনুন। 51 ডিএলআর এর কথা বলা হয়েছে এবং সেখানে পরিষ্কার বলা হয়েছে যে ডাইরেক্ট কোনো এভিডেন্স না থাকলে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া যায় না। আদালত মনে করেছে যে এই মামলায় যারা আপিল করেছে এবং যারা আপিল করতে পারে নাই প্রত্যেককেই খালাস দেওয়া প্রয়োজন। এই মামলাটিকে সারা বছর আওয়ামী লীগ সরকার এটাকে ব্যবহার করেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে, কিন্তু আদালত এরকম কোন এভিডেন্স পায় নাই যে তারেক রহমানকে মৃত্যুদণ্ড দেবেন। বাবরকে এবং পিন্টুকে, আব্দুল সালাম পিন্টুকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। আজকে এই জাজমেন্টের মাধ্যমে তাদের সেই মৃত্যুদণ্ড থাকলো না। সকলকে আদালত মনে করেছে, আদালত বলেছে যে আমি এভিডেন্স গুলো সব পর্যালোচনা করেছি। সোমবার চিন্ময় কৃষ্ণ প্রভুর শুনানির সম্ভাবনা। সোমবার ফের আদালতে উঠতে পারে মামলা। কে করবেন চিন্ময় প্রভুর পক্ষে সওয়াল, তবে আইনজীবীরা মামলা লড়বেন কিনা তাই নিয়ে তো উঠছে প্রশ্ন। কারণ 51 জন আইনজীবী, তাদের বাড়িতে ভাঙচুর চালানো হয়, ভয় দেখানো হয় বলে অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন কিশোলাই এই মুহূর্তে নিউজরুম থেকে। সোমবার চিন্ময় কৃষ্ণ প্রভুর শুনানির সম্ভাবনা রয়েছে কিশোলাই, কিন্তু এই শুনানি কি আদৌ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা রয়েছে? কে লড়বেন চিন্ময় কৃষ্ণ প্রভু হয়? সবাইকে তো ভয় দেখানো হচ্ছে লাগাতার। দেখো সৃজিতা, লাস্ট যেদিন আমরা দেখলাম শুনানির জন্য চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে যাওয়া হয়েছিল, 51 জন আইনজীবী তার জন্য সরাসরি লড়েছিলেন এবং প্রায় 100 জন আইনজীবী তার সমর্থনে আদালতে উপস্থিত ছিলেন। এই প্রত্যেক ব্যক্তির নামে মামলা দেওয়া হয়েছে, মিথ্যে মামলা দিয়েছে ইউনূস প্রশাসন। অর্থাৎ প্রশাসনের রক্তচক্ষু থাকছে যারা যারা চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে মামলা লড়ার চেষ্টা করছেন তাদের ওপর। আগামীকাল বিকেল 3টার সময় কিন্তু এই মামলা আদালতে ওঠার সম্ভাবনা থাকছে। কিন্তু আদালতে যদি মামলা ওঠে, চিন্ময় কৃষ্ণ প্রভুকে যদি প্রডিউস করা হয়, তাহলে তার হয়ে মামলাটা লড়বেন কে? যদি প্রত্যেক আইনজীবীর নামে মামলা দিয়ে দেওয়া হয় এবং তারই সঙ্গে সঙ্গে জানিয়ে রাখি যে 51 জন আইনজীবীর চেম্বারে ভাঙচুর চালানো হয়েছে, কট্টরপন্থী র্যাডিক্যালরা ভাঙচুর চালিয়েছে। 51 জন আইনজীবীর মধ্যে একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে, তাদের বাড়িতে আক্রমণ হয়েছে, তাদের আত্মীয় স্বজনের ওপর আক্রমণ হচ্ছে। যে আইনজীবী চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে কথা বলছেন তাদের ওপর সরাসরি আক্রমণ হচ্ছে। তারা কিভাবে লড়বেন কেস? প্রশ্ন থাকছে একটা দেশ যারা নিজেদের গণতান্ত্রিক বলে, কদিন আগে তারা একটি বিবৃতি দিয়েছিল যে তারা নাকি গণতান্ত্রিকভাবে সমস্ত কিছু দেখছে এবং মোহাম্মদ ইউনূস তিনি নিজে নোবেল পিস প্রাইজ পেয়েছেন শান্তির জন্য। তাদের দেশে আইনি ব্যবস্থা সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে গিয়ে কট্টরপন্থীদের হাতে চলে গিয়েছে কিনা সেটাই প্রশ্ন, এবং প্রশ্ন নয় তার উত্তরও রয়েছে। উত্তর স্পষ্ট হচ্ছে এই ছবি দিয়ে, যেখানে 51 জন আইনজীবী যারা প্রত্যেকে চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য লড়েছিলেন তারা এখন আক্রমণের মুখে পড়ছেন, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং চিন্ময় কৃষ্ণ প্রভুকে প্রসাদ দিতে গিয়েছিলেন এমন 2 জন ব্রহ্মচারী, তাদেরকেও অ্যারেস্ট করা হয়েছে জেলের সামনে থেকে উইদাউট ওয়ারেন্ট। তাতে স্পষ্ট হয়ে যায় সৃজিতা যে কোনোভাবেই একটি দেশ, বাংলাদেশের মতো একটি দেশ যা একসময় গণতান্ত্রিক পথে ছিল, তা আর গণতান্ত্রিক নেই, এক প্রকার জঙ্গিদের ঘাঁটি হয়ে গিয়েছে বাংলাদেশ। ছবি আমরা দেখতে পাচ্ছি। কিশোরের সঙ্গে থাকো। এই মুহূর্তে আরো একটা বড় খবর আমরা আপনাদেরকে জানাবো। বাংলাদেশে গ্রেফতার এবার সাংবাদিক। আমরা সেই ছবি দেখাবো। মুন্নি সাহা, তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশে গ্রেফতার সাংবাদিক মুন্নি সাহা। অর্থাৎ ওখানে সাংবাদিকদেরও গলা টেপা হচ্ছে, কথা বলতে দেওয়া হচ্ছে না, সত্য সামনে আসতে দেওয়া হচ্ছে না। এই বিষয়গুলো উঠে আসছে এই ঘটনার জেরে, এবং তার পাশাপাশি যদি তারা সনাতনী হন, যদি তারা হিন্দু হন, আক্রমণ আরো জোরদার হচ্ছে। আমি এই বিষয়ে আরো তথ্য দেবো কিশোলাই তোমার থেকে। আইনজীবীদের ওপর আক্রমণের কথা তুলে ধরলাম আমরা, আরেকদিকে এবার হিন্দু সাংবাদিক যারা, তাদের ওপরেও আক্রমণ চলছে। এই সাংবাদিক যিনি টিভিতে বাংলাদেশে অনেক দিন ধরে সাংবাদিকতা করেছেন, তার বিরুদ্ধে নাকি অভিযোগ কট্টরপন্থীদের, তিনি নাকি শেখ হাসিনার হয়ে দালালি করছেন, আওয়ামী লীগের হয়ে খবর করছেন ইত্যাদি অভিযোগে
বাজারে, ঢাকায় গোটা বাজারের সামনে তাকে হেনস্থা করে কট্টরপন্থী জনতা। কট্টরপন্থী জনতারা তার বিরুদ্ধে স্লোগান দেয়, ঘিরে ধরে তাকে শারীরিকভাবে হেনস্থা করে। পুলিশ বলে তাকে নাকি উদ্ধার করতে যাওয়া হচ্ছে। উদ্ধার করতে গেছিল পুলিশ, তুলে নিয়ে এসে উদ্ধার করার নামে তাকে অ্যারেস্ট করা হয়েছে বলে আমরা বাংলাদেশ সূত্রে খবর পাচ্ছি। অর্থাৎ একদিকে আমরা এর আগে দেখেছি ইসকন মন্দিরে যখন ভাঙচুর হয় শিবচরে, তখন ভক্তদের সেখান থেকে তুলে নিয়ে যাচ্ছিল পুলিশ এই বলে যে আমরা তাদের রক্ষা করতে নিয়ে যাচ্ছি, সুরক্ষা দিতে নিয়ে যাচ্ছি, এবং তারপর তাদের অ্যারেস্ট করার খবর উঠে আসে বাংলাদেশ সূত্রে। এখন আবার বাংলাদেশ সূত্রে খবর উঠে আসছে যে একজন সাংবাদিককে অ্যারেস্ট করা হয়েছে, তাকে সুরক্ষা দেওয়ার নাম করে। অন্যদিকে সে যখন বাজারে গিয়েছিল, বাক স্বাধীনতাই আটকে দেওয়া হচ্ছে। বেশ, সঙ্গে থাকো কিশোরয়, সঙ্গে থাকো। এই দুটো খবরই নয়, আমরা আরো একটা বড় খবর এই মুহূর্তে আমরা আপনাদেরকে জানাবো, যা সত্যি চিন্তার বিষয়, আশঙ্কার বিষয়। পরবর্তী খবরের দিকে আমরা নজর রাখবো। বাংলাদেশে যাত্রীবাহী বাসকে নিশানা, বাংলাদেশের যাত্রীবাহী বাসকে নিশানা। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে আক্রান্ত শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাস। শ্যামলী পরিবহন আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশ থেকে কলকাতা, কলকাতা থেকে বাংলাদেশ যাতায়াত রয়েছে। আমি এই বিষয়ে আবারও আমি একবার কিশোরয়ের কাছে যাবো। কিশোরয়, এবার তো কলকাতাগামী কোনো বাস বা কলকাতা থেকে যাওয়া কোনো বাস, সেখানকার যাত্রীরা তারাও তো নিরাপদ নয়। এ তো ভয়ঙ্কর পরিস্থিতি। এই মনীষা, আমি যাচ্ছি কিশোরের কাছে, তার পাশাপাশি আপনারা সেই ছবিটাও দেখতে পাচ্ছেন। শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসে হামলা, ত্রিপুরা থেকে বাংলাদেশ হয়ে কলকাতা আসার পথে হামলা। আরো একবার জানাই, ত্রিপুরা থেকে বাংলাদেশ হয়ে কলকাতা আসার পথে হামলা। আমি একবার যাবো কিশোরের কাছে। কিশোরয়, এখন তো কলকাতা থেকে কোনো বাস সেখানে যাওয়া বা সেখান থেকে কলকাতাগামী কোনো বাস, সেখানকার যাত্রীরাও তো নিরাপদ নয়। ভয়ঙ্কর পরিস্থিতি করে রেখেছে। একেবারেই গতকাল খবর উঠে আসে ত্রিপুরা থেকে যে বাস সার্ভিস বহুদিন ধরে বাংলাদেশে যায়, সেই বাসকে ঘিরে ধরে উন্মত্ত জনতা, যে ক্ষিপ্ত হয়ে সেই বাসকে ঘিরে ধরে। বলা হয় নাকি সেই বাসে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে পরবর্তীকালে সেই বাসে যারা ছিলেন তারাও জানান যে এক প্রকার আক্রমণের মুখে পড়েন তারা। এর আগে আমরা খবর দেখিয়েছি বেলঘরিয়ার এক যুবক, তাকে বাংলাদেশে মারধর করা হয়। এবার ভারতীয় বাসেও আক্রমণ হয়েছে, সেই খবরও প্রকাশ্যে এসেছে, সেটাও আমরা গতকাল থেকে টানা ব্রেক করছি। অর্থাৎ স্পষ্ট হয়ে যাচ্ছে সৃজিতা যে বারবার নয় হিন্দু নয় ভারতীয়, এই দুই যদি পরিচয় হয় কোনো ব্যক্তির, তাহলে বাংলাদেশে তারা সুরক্ষিত নয়। সেটা একটা গোটা বাস হতে পারে কিংবা একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি হতে পারে। যাই হোক না কেন আক্রমণ হচ্ছে, তাদের ঘিরে ধরছে ক্ষিপ্ত জনতা, এবং উন্মত্ত জনতা যখন ঘিরে ধরছে তখন প্রশ্ন উঠছে যে কোনোভাবে কিভাবে এই ঘটনাগুলো বারংবার ঘটতে থাকলে তার কি সলিউশন হতে পারে। আমরা এর আগে প্রশ্ন তুলেছি, রাষ্ট্রসংঘ থেকে শুরু করে আর যা যা অর্গানাইজেশন বিভিন্ন ইস্যুতে কথা বলে থাকে, হিন্দুদের ওপর আক্রমণে কেন তারা চুপ রয়েছে। এবং এই বাসে আক্রমণের পরেই কিন্তু ত্রিপুরা থেকে আজকে লেটেস্ট আপডেট হলো, একটিও টিকিট বিক্রি হয়নি। আর বাংলাদেশের অর্থাৎ যারা যাত্রী তারা এক প্রকার অত্যন্ত ভয়ে রয়েছেন, এবং তারা সেই ভয় এবং আতঙ্কে আর এই বাস সার্ভিস নিচ্ছেন না। তার কারণ হচ্ছে বারবার আক্রমণের মুখে পড়ছেন ভারতীয়রা এবং হিন্দুরা। একদম, কিশোরের সঙ্গে থাকো। এই মুহূর্তে আরো কিছু আপডেট আসছে, আরো গুরুত্বপূর্ণ কিছু আপডেট আসছে, যা নিয়ে চিন্তা করার আশঙ্কার যথেষ্ট